হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো আজকের ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডারের পুরো ফর্মটা কী করে ফিল আপ করতে হবে পুরোটা আমি দেখিয়ে দেবো। আর কী কী কোয়েশ্চেন তোমাদের ডাউট থাকতে পারে সেইগুলো আমি বলে দেবো। যেমন মনে করো যাদের রেন্টে থাকে তারা কি লিখবে, কী কী ওয়েবসাইট দরকার পড়বে অ্যাডিশনাল এইগুলো ফর্ম ফিল আপ করবার জন্য, সব কিছু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমেই দেখো আমি এই যে ফর্মটা সেটা ডাউনলোড করেছি এই সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইট থেকে। ডাউনলোড অন্নপূর্ণা এই পিডিএফটা ডাউনলোড হয়েছে, যেখানে 13টা মাত্র পেজ আছে। ঠিক আছে, তো দেখো প্রথমেই এখানে বলেছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো মাথায় রাখো এটা কিন্তু অন্নপূর্ণা যোজনার সাথে পারিবারিক তোমার যে ডিটেলস সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে। এটা কারণ যে ভুলগুলো হতো, কারণ তোমরা জানো যে অনেকের ভোটার কার্ড আধার কার্ডে অনেক ডিটেলস ভুল ছিল, কারণ ম্যানুয়ালি যখন অন্য কোনো লোক ইনপুট করছে তখন ভুল হয়ে যাচ্ছে। এবং সুতরাং তোমার কী কাজ হবে, এটাকে ঠিক মতো করে ফর্ম ফিল আপ করা, কারণ এই পেজটা স্ক্যান হবে, এটা কিন্তু হাতে লেখা হবে না, এটা স্ক্যান হবে। ঠিক আছে, তো তুমি প্রথমেই দেখো, আর তুমি ভিডিওটা আশা করি পুরোটা দেখবে। আমি সব ডিটেলস যেগুলো ভুল হতে পারে, যেগুলো নিয়ে ডাউট আছে, সেগুলো আমি সব কিছু ভালো করে তোমাকে বুঝিয়ে দেবো। তো প্রথমেই এখানে বলেছে পারিবারিক পরিচয় তুমি লিখবে পরিবারের প্রধানের নাম। প্রধান মানে হেড অফ দ্য ফ্যামিলি। এবার হেড অফ দ্য ফ্যামিলি মানে কিন্তু এটা নয় যে যে অন্নপূর্ণা ভান্ডার পেতে চলেছে সে, হতেও পারে সে, তার যদি বয়স বিষয় সেই, কিন্তু মেনলি হেড অফ দ্য ফ্যামিলি মানে যে গার্জেন। মনে করো তোমার হাজব্যান্ড হতে পারে, তুমি যদি পড়াশোনা করো তোমার বাবা হতে পারে, অথবা তোমার দাদু হতে পারে, মানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার কথা তোমাকে লিখতে হবে। তার পুরো নামটা তোমাকে এখানে লিখতে হবে এবং তার আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে যেটা মেনশান আছে সেটা তুমি লিখবে। ঠিক আছে, এবার ভোটার কার্ডও আলাদা রকম নাম থাকতে পারে, সেটা তুমি লিখবে না। মেনলি আধার কার্ডে যে নামটা আছে এক্স্যাক্ট সেটা তুমি লিখবে। জন্ম তারিখ লিখবে, দিন মাস বছর যেরকম ফরম্যাটে দেওয়া আছে সেরকম। এবার তুমি বলতে পারো এই যে ফর্মটা ফিল আপ করবো সেটা বাংলায় করবো না ইংলিশে করবো। দেখো তুমি যদি বাংলায় সচ্ছল হও তুমি বাংলায় করো, যদি ইংলিশে করতে হয় তুমি ইংলিশে করো। আমি তোমাকে বলবো তোমার ইংলিশে করাটা বেটার, কারণ কি বলো তো, তোমার যে ভোটার কার্ড আছে ভোটার কার্ডের যে তোমার আইডিটা মানে নাম্বারটা সেটা কিন্তু ইংলিশেই থাকে, মূলত ইংলিশেই থাকে। আমার মনে হয় তোমার এটা ইংলিশে করাই বেস্ট হবে। তাহলে এটা পারিবারিক পরিচয়ের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি হলো, জন্ম তারিখ তুমি দেবে। হেড অফ দ্য ফ্যামিলি তোমার দাদু হতে পারে, দিদা হতে পারে, যেই হবে তার জন্ম তারিখ দেবে। এবং তুমি লিখবে পরিবারের প্রধানের লিঙ্গ, হয়তো সে পুরুষ হবে হয়তো সে মহিলা হবে। ঠিক আছে, পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে আধার নাম্বার এক্স্যাক্টলি যেটা আছে সেটা ঠিক মতো তুমি লিখবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। ডিজিটাল রেশন কার্ডটা কী বলো তো, দেখো অনেকের রেশন কার্ড আছে যেগুলো একটু পুরনো টাইপের, মানে দেখবে পেপারটা একটু ব্রাউন কালারের, সেইটা কিন্তু পুরনো। আর নতুন ফর্ম মানে নতুন যে ডিজিটাল রেশন কার্ড সেটা হচ্ছে দেখবে একদম সাদা হয়ে থাকে, আধার কার্ডের মধ্যে একটা প্লাস্টিক সামনে দেওয়া থাকে, সেটা হচ্ছে মানে একদম পরিষ্কার তুমি বুঝতে পারবে এটা নতুন ডিজিটাল। এটা ডিজিটাল কার্ড রেশন কার্ড থাকলে সে তুমি যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তুমি এখানে দেবে। এবার তুমি দেবে পরিবারের সদস্য সংখ্যা, টোটাল কতজন সদস্য আছে সেটা লিখবে। এবার দেখো অনেকে এরম হতেই পারে যে তোমার যে মানে তোমার কোনো ভাই আছে বা দাদা আছে, যেই হোক সে বাইরে থাকে মানে কাজের সূত্রে বাইরে থাকে, সুতরাং তুমি কিন্তু তাকে পরিবারের সদস্য হিসাবে মেনশান করবে, এটা কিন্তু মাথায় রাখো, পরিবারের সদস্য হিসেবে তাকে মেনশান করবে। ঠিক আছে, শুধু সংখ্যা এলে যদি 5 জন হয় 5 জন, 6 জন 7 জন যেরকম হবে এরকম। এবার তুমি লিখবে তোমার কারেন্ট ঠিকানা, মানে তুমি যেখানে থাকো, এখানে তোমার হেড অফ দ্য ফ্যামিলি যেহেতু বলা হচ্ছে, যেখানে থাকো তার ঠিকানার মধ্যে যা হবে তোমার ডিস্ট্রিক্ট হবে, তোমার পিনকোড হবে, প্রতিটা জিনিস ইন ডিটেলস লিখবে আধার কার্ড অনুযায়ী। যোগাযোগ নাম্বার, দেখো যোগাযোগ নাম্বারের মধ্যে এমন যোগাযোগ নাম্বার দেবে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্কড আছে। এছাড়া একটা অল্টারনেটিভ নাম্বার অবশ্যই দিয়ে দেওয়া উচিত, যেটা অল্টারনেটিভ নাম্বারটাও তুমি দিয়ে দেবে। নাম, জন্ম তারিখ, জেন্ডার, পরিবারের সঙ্গে প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের সকল সদস্যের। ঠিক আছে, এবার তুমি এখানে দেবে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেবে, তার জন্ম তারিখ, তার জেন্ডার, পরিবারের সঙ্গে মনে করো তোমার দাদু, সুতরাং দেবে। আধার নাম্বার লিখবে। এবার সদস্য টুতে তুমি তোমার নিজের নাম লিখবে। ঠিক আছে, মাথায় রাখো সদস্য টুতে তোমার নিজের নাম লিখবে। এবার দেখো এইখানে এই জিনিসটা মাথায় রাখো, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে হ্যাঁ কি না। এখন এই জিনিসটা দেখো, তোমার প্রধান যদি ছেলে হয়
মানে তোমার বাড়ির প্রধান যদি মানে তোমার বাবা হয় বা দাদু হয় বা দাদা হয়, যেই হোক, অবশ্যই এখানে তুমি লিখবে না হ্যাঁ, কারণ এখানে কিছু দেওয়ারই দরকার নেই, কারণ অন্নপূর্ণা যোজনা মহিলাদের জন্য। সুতরাং এটা কিছু এখানে জায়গাটা স্কিপ করে ছেড়ে রেখে দেবে। দেখো সদস্য টুতে অবশ্যই তোমার নিজের নাম লিখবে, মাথায় রাখো তোমার নিজের নাম, তোমার জন্ম তারিখ, তোমার লিঙ্গ অবশ্যই ফিমেল হবে। এবার অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছো, হ্যাঁ তুমি করছো, সুতরাং হ্যাঁ করবে। এবার হচ্ছে পরিবারের প্রধানের সঙ্গে তোমার সম্পর্ক সেটা লিখবে এবং তোমার নিজস্ব আধার কার্ড দেবে। এবার সদস্য 3, মনে করো তোমার তুমি মায়ের করছো। এবার একটা জিনিস তুমি ভালো করে মাথায় রাখো, একই পরিবারের দুজন অন্নপূর্ণা ভাণ্ডার পেতেই পারে। মনে করো মাও পাচ্ছে তার মেয়েও পাচ্ছে, দুজনে পেতে পারে। সুতরাং তখন কিন্তু সদস্য 3তেই মানে তখন একটা ফিল আপ করবে। মনে করো এটা তুমিই ফিল আপ করছো, তোমার বয়স মনে করো 30 বছর, তুমি এটা ফিল আপ করছো। এবার তোমার মাও পাচ্ছে, তোমার মায়ের জন্য আলাদা যে ফর্ম সেটা ফিল আপ করবে। সেখানে কিন্তু তোমার মাকে সদস্য 2 রাখবে, তোমাকে সদস্য 3 রাখবে। আর এখন যদি তুমি তোমারটা ফিল আপ করছো, তাই জন্য এখন তুমি নিজেকে সদস্য 2 রাখবে, তোমার মাকে সদস্য 3 রাখবে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখো, এই সিকোয়েন্সিয়াল হিসাবে তোমাকে সাজাতে হবে। এবার হ্যাঁ তুমি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য করছো, হ্যাঁ তুমি লিখবে। এবার সদস্য 4 সেম লিখবে, পরিবারের লিঙ্গ লিখবে, পরিবারের সঙ্গে প্রধানের সম্পর্ক, তার আধার নাম্বার, যেই হোক তার আধার নাম্বার দেবে। সদস্য 5 থাকতে পারে, আরও বেশি সদস্য থাকতে পারে, ঠিক আছে। এই জিনিসটা তুমি বুঝে করবে, কারণ তোমার কারোর বাড়িতে 7 জনের সদস্য থাকতে পারে, কিন্তু এখানে 5 জনের সদস্যরই কার্ড দেওয়া হয়েছে। এবার সে অন্নপূর্ণার অন্তর্গত কি অন্তর্গত নয় সেটা তোমার সেভাবে লিখবে, ঠিক আছে। এবার দেখো আমি যে জিনিসটা তোমাদের সমস্যা হতে পারে সেটা কিন্তু আমি এখন আসিনি, সেটা তোমাকে আমি বলে দেবো। দেখো পরিবারের প্রধানের এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, কারণ যে টাকাটা ট্রান্সফার হবে সেটার জন্য। দেখো হেড অফ দ্য ফ্যামিলি তার ব্যাংক দেবে, কোন মনে করো তার ব্যাংক হচ্ছে SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ব্যাংক অফ বরোদা, যাই হোক তার অ্যাকাউন্ট নাম্বার লিখবে এবং তার IFSC কোড লিখবে। এবার মনে করো তোমার মানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার পাসবুকের প্রথম পেজেই লেখা থাকে। এবার দেখো এইখানে না মানে তুমি লক্ষ্য করবে যখন পাসবুকে তুমি দেখবে IFSC কোডে কিছুটা ভ্যারিয়েশন থাকে। যেমন মনে করো কিছুটা লেখা আছে বীরভূমের পরে না একটা ও থাকতে পারে, একটা 0 থাকতে পারে। এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখবে, কারণ তোমার যদি IFSC কোড ভুল হয় তোমার টাকা আসবে না। সুতরাং এই IFSC কোডে এই কোনটা 0 বা কোনটা ও, এইগুলো ভালো করে নজরে রাখবে। এবার সদস্য 1 মানে তোমার তুমি জানো সদস্য 1 মানে কে, সদস্য 2 মানে কে, সদস্য 3 মানে। এবার দেখো তোমার যার অ্যাকাউন্টে টাকা পড়বে তুমি দেখে নেবে যে তার ডিবিটি সঙ্গে লিঙ্ক আছে কিনা। এবার ডিবিটির সঙ্গে লিঙ্ক আছে কি লিঙ্ক নেই তার জন্য তোমার আমি টেকনিকটা বলে দিয়েছি। তুমি কী করবে আমি তোমাকে এখন আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি এখানে 3 ডটেই যাবে, এখানে তুমি লিখবে উমাঙ্গ, জাস্ট তুমি উমাঙ্গ বলে সার্চ করবে, আর কিছু লিখতে হবে না। দেখো উমাঙ্গ বলে চলে আসবে, লোডিং হচ্ছে, এক্ষুনি আসবে, ঠিক আছে। উমাঙ্গে তুমি কী করবে, তোমার মোবাইল নাম্বারটা দেবে, তোমার যে এমপিন দেবে সেটা দেবে, অথবা তুমি এখানে ডাইরেক্ট রেজিস্টার করতে পারো। এমপিন মানে তোমাকে বলে দিচ্ছে একটা পিন যে উইদাউট পাসওয়ার্ডও তুমি লগ ইন করতে পারো। যেমন এমপিনের মধ্যে 1 2 3 4 5 6 এরকম একটা দিয়ে দেবে। সুতরাং নেক্সট টাইম তুমি কী করবে, যখন ফোন নাম্বার দেবে আর 1 2 3 4 5 দেবে, তোমার কোনো পাসওয়ার্ডের দরকার পড়বে না, আমার লগ ইন করবে, লগ ইন হয়। আর তুমি যদি ওটিপি সমেত করতে পারো তো ওটিপি সমেত করতে পারো। এখানে গিয়ে তুমি একবার চেক করে নেবে, এখানে গিয়ে তুমি একবার NPCI লিখবে, লিখলেও তোমার আধার সিডিং বলে একটা অপশন থাকবে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং বলে অপশন থাকবে, ওই অপশনটা ক্লিক করবে। ক্লিক করলে তুমি বুঝতে পারবে যে তোমার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি লিঙ্ক নেই, ঠিক আছে। এবার নেক্সট দেখো এটা অ্যাকাউন্ট নাম্বার, এইগুলো সব তুমি করতে পারবে, যতজন সদস্য 5 জন সদস্য হলে 5 জন সদস্যের করবে, ঠিক আছে। এবার এপিক, এবার এইখানেই দেখো কিছুটা সমস্যা হতে পারে, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এপিক মানে হচ্ছে তোমার যে ভোটার আইডেন্টি কার্ড সেইটা তোমাকে দিতে হবে। এবার সদস্য 1 তুমি এখানে দেবে হেড অফ দ্য ফ্যামিলি, তার এপিক নাম্বারটা দেবে, এবার তার বিধানসভা ক্ষেত্র বা অংশ নাম্বার দেবে। এবার এটা দেখো হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার মানে ভোটার যে নাম্বারটা আছে সেটা তোমাকে দিতে হবে, আর বিধানসভা। দেখো এইখানে যদি তোমার সমস্যা হয় না, তুমি এই জিনিসটা করবে, তুমি কী করবে, এই ওয়েবসাইটে যাবে voters.eci.gov.in, এই ওয়েবসাইটে যাবে, গিয়ে তুমি একটা সিম্পল যদি তোমার অ্যাকাউন্ট খোলা থাকে তুমি লগ ইন করবে, তোমার পাসওয়ার্ড তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে, অথবা তুমি নতুন আইডি থাকলে তুমি সাইন আপ করবে, ঠিক আছে। সাইন আপ করার পর তোমাকে না বাড়ির যদি তোমার ডিটেলস অলরেডি মেনশন থাকে তারা তো খুব ভালো,
আর নইলে কী করবে, ই এপিক ডাউনলোড তোমাকে করতে হবে। ই এপিক ডাউনলোড তুমি যাবে, এই অপশানটায় যাবে, এই অপশানটায় যাও। যদি তুমি এই অপশানটায় যাও তাহলে তুমি একটা অপশান দেখতে পাবে তোমার ডিটেলস সম্পর্কে, তুমি সেখানে ক্লিক করবে। অথবা তোমাকে আমি একটা বলবো, তুমি এই অপশানটা যেতে পারো, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই অপশানটা গেলেও তুমি ডিটেলসটা খুব ইজিলি পেয়ে যাবে। দেখো এইখানে এই জায়গাটা করবে, আমি কি করলাম, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই জায়গাটা ক্লিক করবে। ক্লিক করলে এই জায়গাটা আসবে। এবার দেখো তোমার ফোন নাম্বার তুমি কী করতে পারো, এপিক নাম্বার দিয়ে তুমি সার্চ করতে পারো। সার্চ করলে না তোমার ডিটেলস চলে আসবে, যে তোমার অংশ নাম্বার কি, তোমার কোন বিধানসভার ইনক্লুডেড অন্তর্ভুক্ত হচ্ছে সেটা তুমি চলে। এবার দেখো অনেকেরই এরকম হচ্ছে, আমি নিজেও চেক করেছিলাম যে আমার এপিক নাম্বারটা ম্যাচ হচ্ছে না। সুতরাং আমি তখন কী করলাম, সার্চ বাই ফোন নাম্বার না করে আমি সার্চ বাই ডিটেলস করলাম। এবার ডিটেলস করে আমার স্টেট দিলাম। এবার আমার মনে করো আমার বাবার নাম দিয়ে আমি সার্চ করলাম, দেখবে আমার পুরো তোমার ডিটেলস এরকম করে চলে আসবে। এবার দেখো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এইটা আসবে, ক্যাপচা দেবে, তারপর চলে আসবে। ঠিক আছে, এই ব্যাপারটা তুমি বুঝে গেলে, এরকমভাবে করবে। এরকমভাবে সবার যতগুলো আছে, যতজনের থাকবে ততজনের তুমি করবে। এবারে যে বিভাগ, এবার দেখো আমি বলবো তোমার এই বিভাগ, এই জায়গাটাকে স্কিপ করে দেওয়াই ভালো। কারণ দেখো তুমি অন্নপূর্ণা মানে সবাই 3,000 টাকা করে পাবে। তুমি জেনারেল হও, এসসি হও, এসটি হও, ইডাব্লিউএস হও, যাই হও, ঠিক আছে, আমি বলবো ওবিসি হও, যাই হোক, তোমার ইডাব্লিউএস যাই হোক, আমি বলবো তোমার এখানে ইউআর করাটাই ভালো। কারণ দেখো ইন ফিউচার তুমি জানো না তোমার থেকে কী ডিটেলস এরা চাইতে পারে। সুতরাং তুমি যদি কিছুই না করো তাহলে তোমার এখানে কোনো সমস্যার হবে না। কারণ মনে করো তুমি বাড়ির মেয়ে, তোমার এখনও বিয়ে হয়নি, তাহলে মনে করো তোমাদের বাড়ির কারোর এসসি আছে, সুতরাং তুমি এসসির মধ্যে পড়ছো। আবার মনে করো তুমি যদি তোমার মায়ের করছো, তোমার মা হচ্ছে জেনারেল, তোমার মা মনে করো এসসি, এবার তোমার মানে তোমার বাবা হচ্ছে জেনারেল, তাহলে তোমার মায়ের নিশ্চয়ই এখন এসসিটা থাকবে না, ভ্যালিড হবে না। এবার তোমার মা যদি এসসি দিয়ে দেয়, তার মানে কী হবে, তোমার বাড়ির সবাই এসসির অন্তর্ভুক্ত হয়ে গেল, এরকম ব্যাপারটা হয়ে যাবে। সুতরাং এটা একদমই করবে না। কারণ বিভাগ মানে তোমার পুরো বাড়ির সম্পর্কেই বোঝানো হচ্ছে। হয়তো তুমি এসসি, তোমার মা এসসি নয়, হতেই পারে। অথবা তোমার মা এসসি, তোমার মানে তোমার বাবা এসসি নয়, জেনারেল কাস্ট। সুতরাং এই জায়গাটা স্কিপ রাখাই ভালো, সব থেকে ভালো স্কিপ করে ছেড়ে দেবে। এবার হচ্ছে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি। দেখো রেশন কার্ড, খাদ্য ভর্তুকির মধ্যে তোমার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যেটা আমি অবশ্যই আগে বললাম, থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ, তবে কার্ডের ধরন উল্লেখ করো, কী হবে, AYPHH, দেখো RKSY1, এগুলো দেখো তোমার যে রেশন কার্ড, সেই রেশন কার্ডের ওপরে নিশ্চয়ই এগুলো লেখা থাকবে, এই জিনিসগুলো। জাস্ট তোমার কী কাজ, এগুলো টিক করে দেওয়া, আর কিছু না, টিক করে দেওয়া। এবার পরিবারটি কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে, হ্যাঁ কি না, তুললে ভালো, না তুললে না লিখে দেবে। এবার হচ্ছে সম্পদ। এবার দেখো এই জায়গাটা তোমাকে আমি বলে দেবো, তোমাকে ভালো করে এটা দেখতে হবে। সম্পদ মানে কি হচ্ছে, তোমার বাড়ির টোটাল সম্পদ কি আছে। এবার বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। পাকা ঘর মানে মনে করো ইটের বাড়ি, যেগুলো আমাদের ইটের বাড়ি হয় সেগুলো। কোনো মাটির বাড়ি, মনে করো অনেকের বাড়ি আছে যে মাটির বাড়ি আছে তার সঙ্গে ইট আছে, এরম মিক্সড কোনো একটা আছে, সে তখন কিন্তু তুমি না লিখবে, তখন হ্যাঁ তুমি লিখবে না। অ্যাটলিস্ট মানে যখন তোমার ঠিক মতো একদম পাকা বাড়ি থাকবে, ইট দিয়ে একদম পাকা বাড়ি থাকবে, তখন তুমি হ্যাঁ লিখবে। এবার হচ্ছে পারিবারিক জমির মালিকানা। এবার দেখো পারিবারিক জমির মালিকানা, এবার দেখো এই জায়গাটা না একটু কমপ্লিকেটেড হবে। কারণ দেখো তুমি যদি বাড়ির মেয়ে হও, তাহলে তুমি তোমার বাবার জিনিসটা অবশ্যই লিখবে, তোমার বাবার জমি হবে। তখন তোমার বাবার যদি জমি থাকে তুমি হ্যাঁ লিখবে, যদি না থাকে না লিখবে। এবার তুমি ভালো করে বোঝো। এবার তোমার যদি মা থাকে, মানে তুমি যদি মায়ের ফর্মটা যখন ফিল আপ করবে, তখন তোমার মায়ের পরিবার মানে তোমার মায়ের বাবা, তুমি কিন্তু সেখানে লিখবে, সেটা লিখবে না, সেটা তুমি লিখবে তোমার হাজব্যান্ড, মানে তোমার মায়ের হাজব্যান্ড না, তোমার বাবার কথা তুমি লিখবে, থাকলে হ্যাঁ লিখবে, না থাকলে না লিখবে। এবার দেখো এইখানে না একটু কমপ্লিকেটেড ব্যাপার আছে। মনে করো এবার দেখো অনেকে এমন আছে, তোমার অনেকে এমন থাকবে যাদের নিজস্ব কোনো বাড়ি নেই, যারা রেন্টে থাকছে, ভাড়া বাড়িতে থাকে, এটা হতেই পারে। এবার তুমি পারিবারিক জমির মালিকানা তখন কি লিখবে, না লিখবে। এবং তোমার যে তুমি তখন রেন্টে থাকো, তখন তুমি প্রমাণ কী, দেখো এটার মেন পারপাস হচ্ছে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, হ্যাঁ কি না, এটা হচ্ছে মেন পারপাস। তখন তুমি কি করবে জানো, তখন হচ্ছে তোমার যে ভাড়া, তার যে নিশ্চয়ই তোমার ভাড়ার একটা এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্টটা তোমার নিশ্চয়ই সেটা জেরক্স করবে। আর তুমি যে যত টাকা তুমি ভাড়া দাও, তার নিশ্চয়ই তুমি একটা, ওটাকে আমি কী বলবো বাংলায়, তুমি যে মানে
তুমি নিশ্চয়ই একটা যে মানে ভাড়াটা মনে করো 10,000 টাকা ভাড়া দাও, 5,000 টাকা, তার একটা রিসিপ্ট কপি তুমি যার বাড়ি তার থেকে পাও, সেইটা আর তোমার যে রেন্ট যা তার যে এগ্রিমেন্ট, যেটা 11 মাস ছাড়া যেটা একটা এগ্রিমেন্ট হয় না, সেটার কী করবে তুমি জাস্ট জেরক্স করবে, জেরক্স করে এটার সঙ্গে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে? এই জিনিসটা তুমি করবে। এবার দেখো নেক্সট হচ্ছে তোমার যদি জমির মালিকানা থাকে তখন তুমি হ্যাঁ করবে, তখন রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, আরওয়ার, এগুলো তুমি কোথা থেকে পাবে? দেখো আমি না এগুলো তোমাকে বলে দিচ্ছি। ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে তুমি এখানে সার্চ করবে ল্যান্ড রিফর্মস, মানে বাংলার ভূমি বলে তুমি গুগলে সার্চ করবে, সার্চ করে দেখো এই ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইটে তুমি এই পোর্শনটা দেখো, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো নো ইওর প্রপার্টি, প্রথমে কী করবে, প্রথমে না তোমাকে লগ ইন করতে হবে। দেখো নো ইওর প্রপার্টিতে ক্লিক করে এই অপশানটা আসবে। এবার তোমার যদি লগ ইন থাকে তো ভালো, নইলে তুমি কী করবে, সাইন আপ করবে। সাইন আপে তোমার ডিটেলস চাইবে বিভিন্ন রকমের, আমি তো এক সেকেন্ড আমি একটু দেখি কী চাইছে। দেখো এখানে কিছু তো অপশান যদিও আসছে না। নো ইওর প্রপার্টি, এই ওয়েবসাইটগুলো দেখো, হ্যাঁ এসে গেল। পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম, তোমাকে তোমার নাম, গার্জিয়ানের নাম, মিউনিসিপ্যালিটি, পাসওয়ার্ড, এগুলো সব দিয়ে, আধার কার্ড, এগুলো দিয়ে তোমাকে লগ ইন করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। সাবমিট করে দেবে, তোমার ফোনে ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তুমি লগ ইন করে নেবে। এবার দেখো তুমি এই ডিটেলসগুলো পাবে কোথায়, মানে তুমি যখন ওয়েবসাইটে এন্ট্রি করবে না তখন তোমার একটা মানে আইডি চাইবে, সেই আইডিটা তুমি কোথা থেকে পাবে আমি বলে দিচ্ছি। দেখো তোমার বাড়ির যে দলিল, সেখান থেকে তুমি এগুলো না পাওয়ার চান্স হাই। তুমি কি করবে, তুমি যে বাড়িতে ট্যাক্স দাও, সেই ট্যাক্স দাও তো, ট্যাক্সের যে ফর্মটা আছে, যে ট্যাক্সের যে মানে কি বলবো, ট্যাক্সের যে পাতাটা, পেপারটা আছে, যে পেপারটা তুমি পাও ট্যাক্স দেওয়ার পর, ওই পেপারের ওপরেই দেখো বিভিন্ন জিনিস লেখা থাকবে, মানে আইডি ফাইডি মেনশন থাকবে। সেই আইডি, সেটাই হচ্ছে তোমার প্রমাণ যে তুমি তোমার নিজের বাড়িতে থাকছো, সেটাই সব থেকে বড়ো প্রমাণ। তুমি কারণ তুমি ট্যাক্স দিও, সেখান থেকে তুমি ইজিলি পেয়ে যাবে। অথবা তোমার মিউটেশনের কপি বা রেজিস্ট্রেশন থাকলে সেখানে আইডি থাকবে, সেই আইডিগুলো তুমি দেবে। কারণ এখানকার তুমি যখন এই ওয়েবসাইটটা ভিজিট করবে তখন না এরা কিছু টার্ম দেবে, যে টার্মগুলো মানে আমরা অ্যাজ এ বেঙ্গলি আমরা যে টার্মগুলোর সঙ্গে অতটা পরিচিত নয়, বাংলায় সেই টার্মগুলো দেবে, সেই টার্মগুলোর সঙ্গে আমরা পরিচয় নেই, সেগুলো এক্স্যাক্টলি যেগুলো তোমার ওই রেজিস্ট্রেশন মানে মিউটেশন বা তোমার যে আরওয়ার বা রেজিস্ট্রেশনে যেটা লেখা থাকবে, ট্যাক্সের যে কপিটা সেখানে যেটা লেখা থাকবে সেটা তুমি দেখে করবে। এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতক। এই যে আমি বললাম যে ট্যাক্স যে তুমি দিচ্ছ, সেই যে ফর্মটা সেখানে যে ইনপুট করছো সেইখানে অথবা মিউটেশনের কপিতে এটাই লেখা থাকে তোমার মানে টোটাল কত সম্পত্তি আছে সেটা, ঠিক আছে? এবার হচ্ছে যানবাহন, এই জিনিসটা অনেকটা কমপ্লিকেটেড। আপনি পরিবারের কোনো সদস্যকে অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, দেখো মনে করো তোমার কোনো গাড়ি আছে, তোমার মনে করো স্করপিও আছে, তখন তুমি হ্যাঁ করে দেবে। এবার মনে করো তোমার কারণ তখন করবে যখন অবাণিজ্যিক কথাটা বলেছে। এবার মনে করো তোমার টাটা এস আছে, যেটা তোমার ব্যবসায়িক কাজে লাগে, তখন তুমি কী করবে, না আমার কোনো গাড়ি নেই। এবার মানে গাড়ি নেই মানে কি, তোমার গাড়ি আছে কিন্তু সেটা বাণিজ্যিক কাজে লাগে, এটা অবাণিজ্যিক, মানে এটা পার্সোনাল কারের কথা বলা হচ্ছে। পার্সোনাল কার যদি তোমার থাকে, হ্যাঁ লিখবে, কী গাড়ি, মনে করো স্করপিও, ব্রেজা, ক্রেটা যাই আছে, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। যদি না থাকে জাস্ট স্কিপ করে ছেড়ে দেবে। পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, এবার দেখো যদি তোমার স্বাস্থ্য বিমা থাকে, এবার হেড অফ দ্য ফ্যামিলি, সদস্য 1, সদস্য 2 যতজনের থাকবে। এবার মনে করো সরকারি আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল সরকারের যেটা ছিল সেইটা যদি আছে, যদি তোমার বেসরকারি যেমন SBI হেলথ আছে, কোটাকের কোনো আছে, যাই থাকুক, এবার তুমি বিমার অঙ্ক বা সাম অ্যাসিওর যেটা আছে সেটা লিখবে। এবং প্রিমিয়ামের বিবরণে তুমি কী লিখবে, দেখো প্রিমিয়ামের বিবরণে নিশ্চয়ই একটা আইডি থাকবে, যেমন আধার কার্ডের আইডি আছে, নাম্বার ওই কত ডিজিটের, 8 ডিজিটের না 10 ডিজিটের নাম্বার থাকে, সেরকম কোনো একটা নাম্বার থাকবে। প্রিমিয়ামের বিবরণে জাস্ট নাম্বারটা তুমি মেনশন করবে। সকলের ক্ষেত্রে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এমন করবে। সরকারি হলে যদি তোমার কোনো বিমার অঙ্ক না থাকে কিছু লিখবে না, স্কিপ করে ছেড়ে দেবে, কিছুই লিখবে না। প্রিমিয়ামের বিবরণ যদি থাকে বা আইডিতে থাকে তখন তুমি মেনশন করবে। এবার দেখো নেক্সট হচ্ছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান আছে বা ট্যাক্স আছে, যাই আছে, তুমি লিখবে হ্যাঁ বা না, তোমার থাকলে
মানে অবশ্যই নিশ্চয়ই বাড়ির কারোর না কারো নিশ্চয়ই প্যান কার্ড থাকবে, সেটাকে হ্যাঁ করে দেবে। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ। এবার তুমি তার নাম লিখবে, প্যান কার্ড নাম্বার লিখবে, বা সদস্য 1 সদস্য 2 যদি তোমার থাকে তুমি লিখবে, তোমার মা তুমি সবার থাকে তাহলে জাস্ট এইগুলো লিখবে। আর এখানে যতদূর সম্ভব কোনো ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবে না, যাই দেবে সত্য দেবে। যদি মনে হয় আমি একে মানে বাড়ির এই মেম্বারকে ইনক্লুড করব না, তো তোমার যদি ডাউট থাকে তুমি তাও কিন্তু তুমি তাকে ইনক্লুড করবে, কারণ নইলে ইন ফিউচার সমস্যা হতে পারে। তাহলে তোমার মনে করো তার প্যান কার্ড নেই বা জাস্ট অ্যাপ্লাই হয়েছে, তখন আমি মনে করবো তোমার প্যান কার্ড তার না দেওয়াই বেটার। এবার দেখো কর্মসংস্থানের ধরন। এবার পরিবারের এই হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে সে কী কাজ করে, মনে করো সে বেসরকারি ক্ষেত্রে চাকরি করে, সেটা লিখবে। এবার মনে করো সদস্যবান মানে তুমি, তোমার কথা বলছি। এবার তুমি মনে করো একজন হাউস ওয়াইফ, তখন তুমি অন্যান্য লিখবে। অবশ্যই বেকার লিখে দেবে না, অন্যান্য লিখবে। হাউস ওয়াইফ বলে তুমি যদি কাকিমা জেঠিমা যাই হও, তুমি হাউস ওয়াইফ লিখবে, তখন অন্যান্য ছেড়ে দিয়ে রেখে দেবে। এবার মনে করো তোমার বয়স 25 বছর, 23 24 25, তুমি তাহলে কী করবে, তুমি একজন স্টুডেন্ট হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তখন তুমি অন্যান্যতে যাবে, অন্যান্যতে গিয়ে তুমি স্টুডেন্ট লিখে দেবে। এবার মনে করো তুমি চাকরিও করতে পারো, আংশিক সময়ের জন্য কর্মরত হতে পারো। মনে করো তুমি ঘরে টিউশনই পড়াও, সেটার জন্য আংশিক সময় কর্মরত, এটা লিখে দেবে। ঠিক আছে, এরকম করে বাকি যতজন মেম্বার আছে সবার এরকমভাবে করতে হবে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। দেখো শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা মানে তোমাকে বলা হচ্ছে যে 18 বছরের ওপরে ঊর্ধ্বে, 18 বছরের ঊর্ধ্বে যে শিক্ষিত থাকবে সে তুমি শিক্ষিত লিখবে। এবার যে শিক্ষিত থাকবে না, মনে করো কেউ ক্লাস 1 2 অবধি পড়েছে, তখনও তুমি কিন্তু শিক্ষিত লিখবে। তখন মেনলি তুমি অশিক্ষিত আন্ডারেই ফেলবে যদি 1 2, আর যদি মানে মনে করো ক্লাস 5-এর ওপরে যাবে, তুমি শিক্ষিত, তুমি অশিক্ষিত ব্যাপারটা তুমি খুব ইজিলি বুঝতে পারবে। তাহলে তার টোটাল নাম্বার লিখবে, এতজন শিক্ষিত এতজন অশিক্ষিত। এবার পরিবারের প্রধানকে শিক্ষিত, আর তুমি এইটা পরে লিখবে, এই যে ফর্মটা এইটা এই জায়গাটা পরে ফিল আপ, আগে এইগুলো করে নাও। এগুলো দেখো কতগুলো, জাস্ট নাম্বারগুলো কাউন্ট করো। যেমন পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, যে শিক্ষিত হয় শিক্ষিত, এবার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যেমন কেউ এমকম হবে, বিএড হবে, যাই হবে, সেই শিক্ষাগত যোগ্যতা লিখতে পারো। আর যদি অশিক্ষিত হয় জাস্ট অশিক্ষিত লিখে ছেড়ে দেবে। এবার তোমার লিখে তুমি শিক্ষিত কি অশিক্ষিত, কারণ মনে করো তুমি যদি বিএসসি পড়ছো, তুমি যদি এমবিবিএস পড়ছো, বিটেক করছো, যাই করো সেটা লিখবে তো আমি শিক্ষিত। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মানে হয় তুমি যেটা লাস্ট ইয়ারে পাস করেছো, অথবা কারেন্টলি তুমি যেটা লিখছো তুমি লিখবে পারসুইং বিটেক বা পারসুইং এমবিবিএস বা পারসুইং বিকম, এরকম এগুলো লিখবে। এবার সদস্য 2-তেও তুমি সেমভাবে করবে। মনে করো সদস্য 2 তুমি তোমার মায়ের নাম দিচ্ছ, তোমার মা শিক্ষিত, তোমার মা কী পাস করেছে, বিকম পাস করেছে, এমকম পাস করেছে, এমবিএ করেছে, যাই করেছে সেগুলো তুমি লিখে দেবে। এটাই হচ্ছে কাজ, কারণ তুমি এখানে দুটো জিনিস করছো। 1 নম্বর এখানে তুমি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফিল আপ করছো, আর এখানে তুমি তোমার যে ডিটেলসে সেটা তুমি সরকারের সঙ্গে শেয়ার করছো। এবার লিখবে কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ মানে যুক্ত আছে, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। যেই পদে রয়েছে তার সদস্য নাম্বার অবশ্যই কোনো একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা তুমি মেনশান করবে। আর একটা কথা দেখো, এই ভিডিওটা বানাতে অনেক টাইম লাগছে, আশা করি তোমার ভিডিওটা ভালো লাগছে। আমি প্রতিটা ডিটেলস তোমার সাথে শেয়ার করছি, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এত টাইম লাগছে ভিডিওটা বানানোর জন্য, অবশ্যই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্টে তুমি লিখবে তোমার ভিডিওটা কেমন লাগলো, আর কবে ফর্ম ফিল আপ করছো, তুমি ভিডিওটা কোথা থেকে দেখছো, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, সেটা তুমি অবশ্যই মেনশান করবে। ঠিক আছে, এবার হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশন পায়, তুমি লিখবে হ্যাঁ বা না। হ্যাঁ থাকলে হ্যাঁ, না তার সদস্য নাম্বারটা লিখবে। দেখো যদি হ্যাঁ তাহলে পেনশন স্লিপও সংযুক্ত করুন। ওই জন্যই আমি তোমাকে আগের জিনিসটা দেখো, আগের আমি একটা জিনিসে বলেছিলাম যে যদি কেউ নিজের বাড়ি না থাকে, যদি কেউ রেন্টে থাকে, তাহলে তার এগ্রিমেন্ট বা তার যে স্লিপ, তুমি যে পে স্লিপ দাও, মানে পে স্লিপ বলছি, তুমি যে মানে ভাড়াটা দিচ্ছ তার যে রিসিপ্ট কপি, সেইগুলো তুমি অ্যাটাচ করবে। এবার মনে করো কারো কোনো জিএসটি আছে কি না, কারোর কোনো দোকান আছে তার জিএসটি আছে কি না, সেটা মেনশন থাকলে হ্যাঁ লিখবে, থাকলে না লিখবে, না থাকলে না লিখবে। এবার কোনো সদস্য মানে মনে করো এমন নয় যে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চলেছে তারই থাকতে হবে, তোমার বাবার, তোমার দাদুর, তোমার দাদার, তোমার হাজব্যান্ডের, যে কারোর থাকতে পারে।
এবার পরিবারের মোট বার্ষিক আয় লিখবে। এবার মোট বার্ষিক আয়ের মধ্যে মানে তোমার মনে করো তুমিও ইনকাম করছো সেটা লিখবে, তোমার মাও ইনকাম করছে সেটা লিখবে, বাবা ইনকাম করছে, সেগুলো টোটাল যোগ করবে, যোগ করে এক বছরে কত হয় সেটা তুমি লিখবে, টাকা নিয়ে রুপিস লিখে এরকম একটা সাইন দিয়ে দেবে। ঠিক আছে, মনে করো তোমার ইনকাম হচ্ছে 9 লাখ, ঠিক আছে, তাহলে এরকমভাবে লিখে দেবে। নেক্সট হচ্ছে অন্যান্য পরিচয়। দেখো এই জায়গাগুলো তুমি কী করবে, এই জায়গাগুলো ম্যাক্সিমাম লোকেরই ফাঁকা থাকার কথা। সিএ আবেদনে বর্তমান আবাসে যদি থাকে, প্রধান যদি না থাকে তুমি লিখবে প্রযোজ্য নয়, ব্যাস স্কিপ করে দেবে, আর কিছু এখানে নেওয়ার দরকার নেই। সদস্যবন যদি থাকে ভালো, নয় থাকলে প্রযোজ্য নয়, জাস্ট এরকম করে এগোতে থাকবে। নেক্সট হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি এআরডি, তারপর এমজিসিসি ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো যদি তোমার থাকে তুমি তাহলে এগুলো মেনশন করবে, না থাকলে জাস্ট স্কিপ করে ছেড়ে দেবে। নেক্সট হচ্ছে এবার এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি থাকে লিখবে হ্যাঁ আছে, হ্যাঁ যদি হয় তার মামলার বিবরণ দেবে, আর যদি কোনো নাম্বারিং থাকে সেটা লিখবে, আর যদি না থাকে তো প্রযোজ্য না, এরমভাবে লিখে দেবে। এবার সেম বাকি সদস্যদের জন্য সেমভাবে তুমি ফিল আপ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সামাজিক মর্যাদা এবং ব্যক্তিগণ। তাহলে এইখানে মনে করো তোমার বাড়িতে কোনো বাচ্চা আছে, তাহলে তার নাম লিখবে, সে ক্লাস 2-তে পড়ে লিখবে, মানে যে ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম মনে করো সেন্ট জেভিয়ার্সে পড়ে, এবার তার কি সরকারি না প্রাইভেট না স্বীকৃত মাদ্রাসা না অন্যান্য মাদ্রাসা না অন্যান্য, এগুলো যেরকম আছে ইন ডিটেলস লিখবে। এবার মনে করো যেমন অনেকে আছে যেমন ওপেন স্কুলিং বা হোম স্কুলিং আছে, যেমন কিডজি হতে পারে, তখন কী লিখবে তুমি অন্যান্য লিখবে এবং লিখে দেবে কিডজি, এরকম ব্যাপারটা ভাবে এরমভাবে লিখে দেবে, শিশু সদস্য 2, ঠিক আছে। তাহলে এরমভাবে তুমি এগোতে থাকবে। এত বলতে গিয়ে না একদম হাঁপিয়ে পড়েছি, তাহলে তুমি অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দেবে। এবার তুমি দেখো শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। দেখো হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা তুমি করবে। এবার দেখো তাহলে টিকাকরণের কার্ড আইডি, তুমি জানো কার্ড আইডি একটা দেয়, সেই কার্ড আইডিটা তুমি দেবে, যদি না থাকে তাহলে শেষ টিকা নেওয়ার তারিখটা তোমাকে দিতে হবে, কারণ শেষ টিকা নেওয়ার তারিখটা খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে সরকারি প্রকল্পের আওতার সুবিধা। এখানে কি বলেছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিডির মাধ্যমে পাচ্ছেন, ঠিক আছে। ডিবিডির মাধ্যমে যদি তুমি পেয়ে থাকো তাহলে লিখবে হ্যাঁ আমি পাচ্ছি, যদি না পেয়ে থাকো না লিখবে। এবার পরিবারের প্রধান, মানে এটা পরিবারের প্রধান দিয়ে শুরু হচ্ছে। এবার প্রকল্পের নাম লিখবে, কি কোথা থেকে ডিবিডি পাচ্ছে। এবারে তুমি দেখো এই জায়গাটা, মানে মনে করো আমি কোনো একটা প্রকল্পর কথা বলি, যে প্রধানমন্ত্রী জনসেবা যোজনা, যদিও সেটা এক্সিস্ট করে কি করে না আমি জানি না, আমি তোমাকে একটা জাস্ট নাম দিয়ে বলছি। এবার তুমি লেখাবে প্রত্যাহার করতে চান, এবার যদি তুমি লিখে দিলে হ্যাঁ প্রত্যাহার করতে চান, তখন কী হবে বলো তো, তোমার অন্নপূর্ণা ভাণ্ডারটা আসবে কি আসবে না সেটা পরের কথা, তবে এইটা তোমার আউট হয়ে যাবে, মানে তুমি এই টাকাটা পাবে না। সুতরাং কারণ তুমি লিখে যে তুমি প্রত্যাহার করতে চাও, আমি চাই না আমার ব্যাংকে 2000 টাকা সরকার দিক, তুমি প্রত্যাহার করতে চাও হ্যাঁ লিখে দিলে, তাহলে তোমার টাকা আসবে না। তাহলে তুমি এইগুলো হ্যাঁ তো টিক মার্ক অবশ্যই করবে না, ঠিক আছে। এবার সদস্য সংখ্যা 1, যদি প্রকল্প থাকে মানে যদি ডিবিডির মাধ্যমে টাকা পাও তো লিখবে হ্যাঁ, যদি না পাও লিখবে না। এবার মনে করো ডিবিডির মাধ্যমে টাকা তুমি পাচ্ছ, তুমি হ্যাঁ লিখলে, এবার প্রকল্পের নাম লিখলে, এবার লিখে প্রকল্পের নাম তুমি লিখলে, যে প্রকল্পের নাম হচ্ছে ABC, এবার প্রকল্পের নাম তুমি লিখে দিলে হ্যাঁ, ক্লিক না পড়ে লিখে দিলে হ্যাঁ, তাহলে তোমার যে টাকাটা সেই টাকাটা পরের মাস থেকে ডিবিডিতে ঢুকবে না, কারণ তুমি এখানে পরিষ্কার পড়োনি, প্রত্যাহার করতে চান, ঠিক আছে, প্রত্যাহার করতে চান, ঠিক আছে, এটা ভালো করে পড়বে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাটাই হবে, আর না যদি লেখো তাহলে এই জায়গাগুলো কিছু দেওয়ার দরকার নেই, আর যদি হ্যাঁ হয় তাহলে তোমার যদি ইচ্ছা তুমি লিখতে পারো, আমার মনে হয় তোমার এখানে স্কিপ করে দেওয়াই ভালো, কারণ তুমি কেন চাইবে তোমার টাকা না ঢুকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এবার দেখো, এবার হচ্ছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত, ঠিক আছে, এই ফর্মটি যাচাইযোগ্য, মানে তোমার এবার তুমি যদি নিজে বলো হ্যাঁ আমি সম্মতি দিচ্ছি, যাচাইযোগ্য, পারমিশন দিচ্ছি, তাহলে তোমার এই পুরো ফর্মটা যাচাই হবে, এরম ব্যাপার। এবার দেখো বিভাগ ও ক্ষেত্র, সত্য প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি, যেগুলো নথির দরকার সেগুলো আমি দিচ্ছি। উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি, আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে,
এবার এখানে স্বাক্ষর করবে। এবার দেখো তুমি স্বাক্ষর কে করবে, স্বাক্ষর নিশ্চয়ই হেড অফ দ্য ফ্যামিলি করবে না। এই পেজটা তোমার, এই যে তুমি পেজটা ফিল আপ করছো এটা তুমি করছো, মানে তোমার মনে করো তোমার বয়স 55, তাহলে এটা তুমি করছো, সুতরাং এটা তোমার সই করবে। মনে করো তোমার এজ হচ্ছে 25, তুমি অন্নপূর্ণা বান্নার পেতে চলেছো, তোমার এজ 27, তুমি পেতে চলেছো, তাহলে তোমার নাম লিখবে, তোমার স্বাক্ষর দেবে, ঠিক আছে। আর পরিবার বলতে কী বোঝায় বলো তো? পরিবার বলতে যারা একসঙ্গে বসবাস করে, একই রান্নাঘর থেকে খাবার খায়, এটা কিন্তু পরিবারের অন্তর্ভুক্ত। এবার তুমি মনে করো তোমার কাকার ফ্যামিলি, তোমার জেঠুর ফ্যামিলি যা হচ্ছে আলাদা আছে, তখন কিন্তু সেটা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাবে, তখন সেটা এক পরিবারের অন্তর্ভুক্ত হবে না। সেটা ভেবে করবে, যদি একই পরিবার থেকে খাবার গ্রহণ করে তখনই সেটা এক পরিবারের অন্তর্ভুক্ত। ঠিক, তাহলে তোমার ফর্ম এখানেই এন্ড হয়ে গেল। আর এই যে জায়গাটা এখানে লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে তোমাকে কিচ্ছু লিখতে হবে না, এখানে যা লিখবে তুমি যাকে জমা দেবে তাকে লিখবে, ব্যাস। এই ফর্মটা হচ্ছে এতটাই। আর এটা হচ্ছে অফলাইন ফর্ম। আর অনলাইন ফর্ম যখন আসবে তখন আমি ডিটেলসে তোমাদের সঙ্গে এরমভাবেই সই করে, এরমভাবেই ফর্ম ফিল আপ কী করে করতে হবে সেটা করে দেখিয়ে দেবো। আর আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরম অনেক ভিডিও আসতে চলেছে, আর যারা ভিডিওটা পুরো দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।